আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে থাকবে বিস্তারিত। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, প্রতিশোধ শুরু বলছে তেহরান। এদিকে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো কসাইখানায় পরিণত হয়েছে বলল এরদোগান। জানাব ইমরান খানের মুক্তির দাবিতে ৫ অগস্ট আন্দোলনে নামছে পিটিআই। এবং সর্বশেষে জানাব ট্রাম্পের হুমকি তোয়াক্কা না করেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, প্রতিশোধ শুরু তেহরান। ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। এমনটাই দাবি করেছে তেহরান। শনিবার ২ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমানবাহিনীর সেনাদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে। প্রতিবেদনে বলা হয়, এই সব বিমান সেনা ও কমান্ডারদের নাম, পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে, সব কিছুই স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান, বলছে ইরান। প্রতিবেদনে ২ জন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে। মেজর ইয়েল অ্যাশ, যিনি স্কোয়াড্রন ১১৯ বা ব্যাট স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার, এবং তার স্বামী বার প্রিন্স। ইয়েল অ্যাশ সম্পর্কে বলা হয়, তিনি ১৯৭৩-এর ইয়ম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। ইরানের একটি চ্যানেল জানায়, শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়েছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে। প্রতিবেদনে ইয়েল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়, যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান। তবে চ্যানেলটি বলেছে, আজ তিনি নিজেই আর নিরাপদ নন। ইরান জানিয়েছে, এই তথ্য ভাণ্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলী সুবিধা এনে দেবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়িঘরে সরাসরি আঘাত এনেছে। এমনই একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়াভনেতে, যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানি বাহিনী অন্তত ২২ দফা পাল্টা হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাগুলো। এই পাল্টা আঘাতেই ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল তাদের এসব পাইলট এবং সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে, যেন ইরানকে পরে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যায়। তবে ইরান বলছে, তারা এসব কৌশল বুঝতে পেরেছে। সবশেষে ইরান জানিয়েছে, এখনও পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধুমাত্র একটি নমুনা। ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা। এই তথ্যফাঁস ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র পার্স নিউজ। গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো কসাইখানায় পরিণত হয়েছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো এখন কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে ক্লান্ত, ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে। ইস্তাম্বুলে এক জনসভায় দেওয়া ভাষণে এরদোগান এই ঘটনাগুলোকে মানবতার ধ্বংস হিসেবে বর্ণনা করেন। রোববার ৩ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হুরিয়েত ডেইলি নিউজ। এরদোগান বলেন, যেসব দৃশ্য আমরা কেবল কনসেন্ট্রেশন ক্যাম্পে দেখার কথা ভাবি, সেগুলো এখন গাজায় বাস্তব হয়ে উঠেছে, তথাকথিত সভ্য দুনিয়ার চোখের সামনে। ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের উপর চালানো নিপীড়নকে
গত শতাব্দীর সবচেয়ে নির্মম গণহত্যা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গাজায় শুধু শিশু নয়, মানবতার প্রতীক হয়ে থাকা সব কিছুই ধ্বংস করে দিচ্ছে এমন একদল খুনি যারা নিরপরাধ মানুষের রক্তপান করে বেঁচে থাকে। এরদোগান আরও বলেন, খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর মতো জায়গাগুলোকে এখন কসাইখানায় পরিণত করা হয়েছে। সেখানে গাজার মুসলমানরা ক্লান্তিতে লুটিয়ে পড়ছে, আর সঙ্গে সঙ্গে তারা হয়ে উঠছে বেঈমান গুলির লক্ষ্যবস্তু। মায়েরা এক বস্তা আটা বা এক চুমুক পানির জন্য জীবন বাজি রাখছেন। তিনি এসব মন্তব্য করেছেন এমন সময়ে যখন ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের আশেপাশে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এরদোগান বলেন, আমরা গাজার ভাইবোনদের এক মুহূর্তের জন্যও একা রাখিনি। আমরা 1,01,000 টনের বেশি মানবিক সহায়তা পাঠিয়েছি। আমরা ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ বাণিজ্য বন্ধ করেছি। কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমেও গাজার পাশে থেকেছি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা ইসরায়েলকে খুশি করতে ফিলিস্তিনি প্রতিরোধকে তন্ত্রবাদ বলে, তাদের মতো করে আমরা পেছনে হটিনি। গাজার বীর সন্তানদের থেকে কখনো মুখ ফিরিয়ে নেইনি। তিনি আরও বলেন, আমাদের হুমকি দেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে গোপনে এবং প্রকাশ্যে ষড়যন্ত্র চালানো হয়েছে, কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে আসিনি। ভবিষ্যতের জন্য আশার কথা জানিয়ে এরদোগান বলেন, যখন সেই বরকতময় দিন আসবে, ইনশাআল্লাহ আমরা সেখানে থাকব। আমরা সেখানে থাকব ন্যায় বিচারের পক্ষে কঠিন সময়ে কথা বলার গর্ব নিয়ে। আমরা থাকব অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সম্মান নিয়ে। আমরা থাকব অত্যাচারীদের পাশে থাকার মর্যাদা নিয়ে। তিনি বলেন, আমরা আমাদের গাজার ভাইদের ভালোবাসায় জড়িয়ে ধরব এবং একসাথে কৃতজ্ঞতার সাথে নামাজ আদায় করব। এরদোগান শেষ করেছেন এই প্রত্যাশায়, যেমনটা আমরা সিরিয়ায় নিপীড়নের অবসান দেখেছি, তেমনি গাজাতেও একদিন এই যন্ত্রণা শেষ হবে। আমরা অবশ্যই সেই সুন্দর দিনগুলোর দেখা পাব, যখন শুধু ফিলিস্তিন থাকবে তার পূর্ণ গৌরব নিয়ে। ইমরান খানের মুক্তির দাবিতে 5 আগস্ট আন্দোলনে নামছে পিটিআই। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা দিয়েছেন, আগামী 5 আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার 3 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই আন্দোলন হবে শান্তিপূর্ণ, সংবিধান ও আইনের আওতায়। আমরা সংঘাত চাই না, চাই ন্যায় বিচার। আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান, যেটিকে পিটিআই তাদের রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করছে। সেই দিনটিকে সামনে রেখে এবার দলজুড়ে শুরু হচ্ছে নতুন আন্দোলনের ডাক। আসাদ কায়সার বলেন, ইমরান খানের মুক্তি চাইলে 1 ঘণ্টার মধ্যেই তা সম্ভব, কিন্তু তিনি কোনো আপোষ করবেন না। এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান দলের সব নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে একমাত্র লক্ষ্য হিসেবে 5 আগস্টের আন্দোলনে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন। গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জল্পনা। এদিকে পিটিআই নেতার নির্দেশে খাইবার পাখতুনখাওয়া বা কেপি প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেপি সরকারের মুখপাত্র ফারাজ মুগল জানান, প্রাদেশিক সরকার পুরোপুরি পিটিআই প্রতিষ্ঠাতার আস্থাভাজন। তিনি চাইলে গান্ডাপুর সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। তবে গান্ডাপুরের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও ইমরান খানের পক্ষ থেকে আসেনি। সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, ইমরান খান বলেছেন, যদি আলী আমিন গান্ডাপুর শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে তাকে সরে দাঁড়াতে হবে। সন্ত্রাসী বিপর্যস্ত খাইবার পখতুনখাওয়া। 2025 সালের প্রথম 7 মাসে খাইবার পখতুনখাওয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী এই সময়ে প্রদেশ জুড়ে 476টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যাতে 121 জন বেসামরিক নাগরিক নিহত এবং 301 জন আহত হন। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যদেরও ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে 66 জন পুলিশ সদস্য, 10 জন লেভিস সদস্য, 48 জন ফ্রন্টিয়ার কর্পসের সদস্য এবং 55 জন অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।
পিটিআই আগামী ৫ আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকট একসঙ্গে তীব্র আকার নিচ্ছে। এই প্রেক্ষাপটে আন্দোলনটি কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ট্রাম্পের হুমকি তোয়াক্কা না করেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। একদিকে ট্রাম্প দাবি করছেন ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে এবং এটিকে একটি ঢালো পদক্ষেপ। অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে ভারতসহ বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। মার্কিন প্রশাসনের এমন অবস্থানের মধ্যেই ভারতের পক্ষ থেকে আসলো স্পষ্ট বার্তা, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত থাকবে। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছি যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি এটাই শুনেছি। আমি জানি না এটা ঠিক কিনা। এটা একটা ভালো পদক্ষেপ। দেখা যাক কি হয়। তবে ভারতের সরকারি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ভারতীয় তেল শোধনাগারগুলো এখনও রাশিয়ান তেল আমদানি করা বন্ধ করেনি। বরং এই সিদ্ধান্তগুলো বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে নেওয়া হচ্ছে, যেমন দাম, অপরিশোধিত তেলের ধরন, বর্তমান মজুদ এবং সরবরাহ পরিস্থিতি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ এবং রাশিয়া থেকে তেল আমদানির মাধ্যমে তারা খরচ অনেকটা কমাতে পারছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান তেলের দাম পড়ে যাওয়ায় ভারতসহ কিছু দেশ এই তেল কিনে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। সূত্র দ্য গার্ডিয়ান।